সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। মুদি দোকানি সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ আদালতে। শেখ হাসিনা সরকারি গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। স্বচ্ছ তদন্তে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলছেন নেতারা। উন্নয়ন প্রকল্পে জনস্বার্থ নিশ্চিত করা না গেলে অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা। এবং বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো ভোটের কারিগর নির্বাচন কমিশন জবাবদিহির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 15 আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সাইদ নিহতের ঘটনায় আদালতে এ মামলার আবেদন করেন SM আমির হামজা শাতিল। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ। এই ঘটনায় SM আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং UK থেকে 2টা নাম্বার থেকে কল এসছে। তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি
যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে এই চিঠি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় এটিকে ভয়ঙ্কর গণহত্যা উল্লেখ করে সঠিক ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন বলে জানান বিএনপি নেতারা। সহকর্মী মাজহুল ইসলামের রিপোর্ট। স্বৈরাচার সরকারের নির্দেশে হওয়া গণহত্যা স্বচ্ছ তদন্তের জন্য চিঠি নিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপির দুই নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা উবায়েদ যান জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে। এ সময় গোয়েন লুইসের হাতে তুলে দেওয়া হয় গণহত্যার সুষ্ঠু বিচার দাবি সংবলিত চিঠি। পরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, জাতিকে কলঙ্কমুক্ত করতে অবশ্যই তার সুষ্ঠু বিচার হতে হবে। বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। এদিকে কোটা আন্দোলনে আহতদের দেখতে এদিন ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি আহতদের বেশিরভাগই শিক্ষার্থী জানিয়ে এটিকে বিশ্বের বুকে নজিরবিহীন হামলা ও নির্যাতন বলে উল্লেখ করেন। একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে। কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। এদিকে ঢাকা মেডিকেলে আহতদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন। যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি। রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামী আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ভারত থেকে নতুন চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো দেশেই এখন তার ঠাঁই হচ্ছে না। সামনে আসতে না পেরে হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে বসে শুরু করেছেন নতুন চক্রান্ত। কোন দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনীতি আলাদা, কিন্তু হিন্দু মুসলমান আলাদা নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হওয়া গণ্ডগোল কোনোভাবেই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাই নষ্ট করেছে বঙ্গবন্ধুর সম্মান। যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল,
দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থানের মতো 2024-এও ছাত্ররাই দেশকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীমা আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশে এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে এই আহ্বান জানান তারা। সেই সঙ্গে বিক্ষোভে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ দখল চাঁদাবাজি করলে তাদের রুখে দেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আগামীকাল সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন, আগামীকাল সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা দেবার আহ্বান জানান তারা। সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওরার সাহস করে, জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানান তারা। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই স্বৈরাচার হাসিনার গণহত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে,
তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা চান তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে তাদের বয়কটের আহ্বানও জানান সার্জিস হাসনাতরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ, তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন, গ্র্যান্ট, দুটেই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা, তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, এটা হচ্ছে কি ম্যানেজমেন্টটা, হ্যান্ডলিংটা একটু সেই সময় একটু মোটিভেশন দেবে অন্যরকম। আর আমরা যা করবো কমপ্লিটলি টেকনিক্যালিতে যা যা পাওনা আছে, নিজের কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো। আর আমাদের ভবিষ্যতের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পুলিশ আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি কথা জানান। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জীবন ঝুঁকিতে থাকা সকলকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে, তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব। আমরা এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করলেও বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন। তবে অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টান্ত স্থাপনে শুধু পদত্যাগ নয়, তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। নূপুর মাহমুদের আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা। তবে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম। চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলেই পদত্যাগে প্রস্তুত তারা।
যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের। শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 10 আগস্ট পদত্যাগ করেন পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। দ্বিতীয়বার নিয়োগ পাওয়ার পর মেয়াদ শেষের আগেই ইমেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। পদে থাকাকালে নানা অনিয়ম দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 26টি কোম্পানির মালিকানা বদল, বিদেশে রোড শো সহ নানা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। শিবলি রুবায়েত ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান থাকাকালে পরিচিতি পান প্রভাবশালীদের ক্যাশিয়ার হিসেবে। তার সাথে জড়িত ছিলেন দেশের বিভিন্ন মহলের প্রভাবশালীরা। পদত্যাগ করার পরও BSEC থেকে শিবলি রুবায়েত নামের ভূত এখনো নামেনি। গণমাধ্যমে কথা বলতে চান না প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা কর্মচারী। প্রতিষ্ঠানটির মুখপাত্রের সাথে অন ক্যামেরা কথা বলতে গেলে নানা নিয়ম কানুনের কথা জানান তিনি। বলেন সব বিষয়ে তার কাছে তথ্য নেই। সব জিনিস তো ভাই মনে মুখপাত্রের পক্ষে জানারও সুযোগ নেই। ক্যামেরার সামনে কথা না বলায় বাধ্য হয়ে গোপনে ধারণ করতে হয় তার বাকি কথা। বিদেশে বিতর্কিত রোড শো প্রসঙ্গে জানা যায়, সমালোচনা এড়াতে তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়েত তার পছন্দের গণমাধ্যম কর্মীদের নিয়ে যান বিদেশে। আমি মুখপাত্র, কোন রোড শোতে কতজন সাংবাদিক গেছে এইটাও আমার জানা নেই। অনেক সাংবাদিক এসে বলছে ভাই একটু দেখেন না এটা। আমি তো এটা কবে হবে, কোথায় হবে, কিভাবে হচ্ছে আমি জানি না। দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, কানাডা, চীন সহ বিভিন্ন দেশে রোড শো কতটা ফলদায়ক ছিল তাও জানেন না BSECর মুখপাত্র। রোড শোতে যারা গেছে এবং মনে করেন যে সেখানে কি হয়েছে এটা তো মনে করেন যারা গেছে এরা বলতে পারবে, বুঝছেন। আর হইলো আপনি যে প্রশ্নটা করছেন সেটা তো মনে করেন যে ওইভাবে আমার জানারও সুযোগ নাই। বহুল আলোচিত 26 কোম্পানির মালিকানা বদলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি। যারা বলতেছে ওরাই আপনাদের তথ্য দিতে পারবে, ওগুলা তো ধরেন যে আমার ইন্ডে কোনো তথ্য নেই। বিভিন্ন নিয়ম কানুন দেখিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মোটা অঙ্কের জরিমানা করেছেন এমন অভিযোগও রয়েছে দেশ টিভির কাছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর থেকে লাপাত্তা ময়মনসিংহের মুক্তাগাছার মেয়র বিলাল হোসেন সরকার, যার বিরুদ্ধে রয়েছে দখল, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ। মতের অমিল হলে মামলা হামলায় হয়রানি করতেন মানুষকে। বেপরোয়া এই মেয়র নিরুদ্দেশ হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ময়মনসিংহ মুক্তাগাছার আতঙ্ক মেয়র বিল্লাল হোসেন সরকার। পলাতক হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে দিয়েছেন গা ঢাকা। ৮০ দশকের মাঝামাঝি জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসেন ঘানি শ্রমিক বিল্লাল। ১৯৯৮-এ যোগ দেন যুবলীগে। ২০০৫ সালে হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হয়ে ওঠেন বেপরোয়া। আর ২০২১ সালে পৌর মেয়র হয়ে বিস্তার করেন একচ্ছত্র আধিপত্য। জমি দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য করে কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। মুক্তাগাছা শহরে বানিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। রয়েছে ময়মনসিংহ শহরে একাধিক ফ্ল্যাট সহ কানাডায় বাড়ি। বিল্লালের পলায়নে বন্ধ হয়েছে পরিবহনে চাঁদাবাজি ও হয়রানি। খুশি খেটে খাওয়া মানুষ। বিল্লাল সরকার আগে চাঁদা নিত, এখন নাই কারণে চাঁদাটা বন্ধ হয়েছে। আমরা এখন চাঁদা দিচ্ছি না, এখন নিরাপদে চলতে পারতেছি, হাসি খুশি চলতে পারতেছি। পুরা মুক্তাগাছা চালাইছে বিল্লাল সরকারে, দেশটারে ধ্বংস করছে। মুক্তাগাছা একসময়
চিন্তাই ছিল না, এই বিল্লাল সরকারের চিন্তাই পর্যন্ত আনছে। রাজনীতির নামে লুটপাট করে যারা দুর্নীতির পাহাড় গড়েছে তাদের বিচারের দাবি সচেতন নাগরিকদের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এমন শাস্তি দিবে যাতে পরবর্তীতে রাজনৈতিক এই সেবায় এসে কেউ জনগণের অর্থ লুট না করে। গেল 5 আগস্ট ছাত্রদের বিজয়ের দিনে 7 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন বিল্লালের মেয়ে জামাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুল আলম মনি। এরপর থেকে মেয়র নিজেও নিরুদ্দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলন যা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, সেই আন্দোলনে দেশ জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা। প্রাণের ঝুঁকি আর গুম হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে কাটিয়েছেন প্রায় একটা মাস। পরিবারের সদস্যরাও ছিলেন হুমকিতে। সব শঙ্কা ছাপিয়ে এক নতুন বিজয়ের ছাত্র জনতা। কেমন কেটেছে সমন্বয়কদের সেই দিনগুলো? কাজী সাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। অধিকার আদায়ের আন্দোলন থেকে সরকার পতন। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। জুনে শুরু হওয়া আন্দোলন চূড়ান্ত রূপ নেয় জুলাইয়ে, আর আগস্টে আসে ঐতিহাসিক বিজয়। আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে সমন্বয়কদের কৌশল বদলাতে হয়েছে বারবার। পদে পদে ছিল ভয় আর গুম হয়ে যাওয়ার শঙ্কা। আমার নামেও একটা ওয়ারেন্ট চলে আসে থানাতে, এবং অলরেডি মহানগরের যারা দায়িত্বে ছিলেন, মানে একটা রাজনৈতিক দল যারা এখন নেই, তারা অলরেডি আমার বাসা খোঁজার জন্য শুরু করে দেয়। এবং আমাদের ছোট ভাই রাতিন কলেজের স্কুলের, ওকে অলরেডি একদিনের জন্য ডিবি হেফাজতে না হয়। পরবর্তী সময়ে আমাকে বাধ্য করা হয় যেন আমি বাসায় না থাকি। কয়েকজন ভাই শহীদ হয়, অনেকে আহত হয়, আমার পাশেও গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে, পায়ে গুলি, সামনে মাথায় গুলি লাগে। তো এই সিনারিগুলো এখনো ভেসে উঠছে স্যারকে, মানে একটা খুবই চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল। রাজশাহীর আন্দোলন ছিল মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারপরও জেলা ও মহানগরের প্রায় সব স্কুল কলেজের শিক্ষার্থীরা তাতে অংশ নেন। শিক্ষার্থীরা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তাদের উপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রকাশ্যে আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এবং পুলিশের উপস্থিতিতে তারা এই কাজগুলো করে। কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনাতে রাজশাহীর মাঠে ছিলেন 17 সমন্বয়ক, যাদের কৌশলী নেতৃত্ব ছিনিয়ে আনে বিজয়। সেকেন্ড ফেজে যখন আন্দোলনটা শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা নেমে আসছে মাঠে, শুধু ছাত্র না, ছাত্র জনতা। আমরা রাজশাহীতে মূলত যারা 17 সদস্যের সমন্বয় পরিষদ আছে, এনারাই মূলত আমরা অর্গানাইজ করি আর কি। সমন্বয়করা যেমন ছিলেন প্রাণ ঝুঁকিতে, তেমনি তাদের পরিবারকেও দেওয়া হয় নানা হুমকি। সবকিছু উপেক্ষা করে রাজপথে অটল ছিলেন ছাত্র জনতা, আর এভাবেই শুরু হয় রাষ্ট্র সংস্কারের যাত্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মোংলার ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। 2 কিলোমিটার জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, পাকা সড়ক, নানা স্থাপনা সহ চিংড়ি ঘের। অব্যাহত ভাঙনের ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। সহকর্মী এস সোহানের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। অসহায়ের মধ্যে আছি, আপনারা যাতে দয়া করেন তাহলে আমরা বাঁচবো, তা নাহলে আমাকে পানিতে বাঁচতে হচ্ছে এই অবস্থা। বাঘেরহাটের রামপালের মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকার পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা। জোয়ারের পানি উপচে ভেসে যায় অর্ধশত চিংড়ি ঘের। ভাঙন কবলিত এলাকায় যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর। রাস্তাঘাট ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। এই যে পিছনে আমার বাড়িটা ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। একটু মাছের ঘের ছিল, তাও চলে গেছে। ওয়ারালি বুড়ে যাচ্ছে, বাটিতে সত্যিছে। আমাকে এই অবস্থার মধ্যে আমরা আছি, এনে চলে যাবো, কোথায় যাবো, এনে বাইরে বেড়াতে হবে, তাই ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমাকে খালি এনে তলা আছে আর পড়তেছে, পুরো খুব বিপদের মধ্যে রয়েছে। আমার ওই ঘর 4 বারা ভাঙ্গা হয়েছে এবং নদীতে একখান ঘর চলে গেছে, পিছনে আর আমার আর কোনো জায়গাটাই নেই। রাস্তাঘাট ভেঙে গেছে, আমরা এখন স্কুল কলেজে যাতায়াত করতে পারতেছি না। এখন নদী ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে এই গ্রাম অস্তিত্ব থাকবে না। ভাঙড়ে ভাঙে বাড়িঘর সব নদীতে চলে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুরো গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের রমজাইপুরের মানুষ খুব আতঙ্কের ভিতর আছে। আমাদের এই গ্রাম আর মনে হয় কিছুদিনের ভিতর গ্রাম থাকবে না, বিলীন হয়ে যাবে। আমাদের এই গ্রামের মানুষ
খুব অসহায় আছে। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় ভোগান্তি বলছে খোদ পানি উন্নয়ন বোর্ডও। অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকৌশলীর। রামপালের যে পেরিখালী ইউনিয়নের রমজাইপুর গ্রাম আছে সেখানে প্রায় 2 কিলোমিটার অংশ ভেঙে গিয়েছে এবং পানি প্রবেশ করছে লোকালয়ে। এক্ষেত্রে এলাকাবাসী খুব অসহায় পরিস্থিতিতে রয়েছে। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। জেলার রামপাল, মোরেলগঞ্জ, সদর ও মোংলা সহ 5 উপজেলায় 12 কিলোমিটারের বেশি এলাকায় তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।